শেষ হয়ে এলো, ওকে তো আর ওষুধ না খাইয়ে একদিনও রাখা যাবে না। তা তুমি কি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারলে? আমি যে কি করি এখনো বুঝে উঠতে পারছি না। জমিতে তেমন ফলনও হচ্ছে না, কি করি বলো তো? সবই ঠিক আছে, কিন্তু আমরা দুদিন না খেয়ে দিন পার করতে পারলেও মেয়েটাকে তো আর ওষুধ না খাইয়ে রাখতে পারবো না। তাহলে সে আমার মেয়েটাকে আমরা চিরতরে হারিয়ে ফেলবো গো। না বউ না, এভাবে বলো না। কোনো বাবা মা কি চায় তারা বেঁচে থাকতে সন্তানের মৃত্যু দেখতে? তুমি চিন্তা করো না বউ, আমি যা হোক কিছু একটা করছি। এই কথা বলে করিম বাড়ি থেকে বেরিয়ে তার চাষের জমিতে যায় এবং সে তার জমির ফলনের অবস্থা দেখে সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। হে বিধাতা, আমি তো বউকে বলে এলাম যে আমি কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু আমার একমাত্র সম্বলিত এই জমির ফসল, আর তার যদি এমন করুণ অবস্থা হয় তবে আমি কোথায় যাব, কি ব্যবস্থা করব? তখনই সেখানে আরেকজন চাষি চলে আসে এবং করিমকে কাঁদতে দেখে বলে, কি করিম ভাই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? করিম তার দুঃখের সব কথা লোকটিকে খুলে বলে। বুঝেছি করিম ভাই, তুমি এত চিন্তা করো না। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি গ্রামের মোড়লের কাছে যাও। আমার বিশ্বাস তাকে সব খুলে বললে সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। ঠিক আছে, যাই আমি তাহলে। এরপর করিম গ্রামের মোড়লের কাছে যায় এবং তাকে সব কিছু খুলে বলে। সবই তো বুঝলাম, তবে তোকে আমি বিনামূল্যে সাহায্য করে আমার কি লাভ বলতো? মোড়ল মশাই, আমাকে আপনি এই মুহূর্তে সাহায্যের বিনিময়ে যা করতে বলবেন আমি তাই করব। দরকার হলে আপনার বাড়িতে গায়ে খেটে কাজ করে দেব। ঠিক আছে, তবে তোকে আমার বাড়িতে কষ্ট করে কাজ করতে হবে না। তুই বরং মাঠে তোর যে জমিটা আছে ওটা আমার কাছে বন্ধক রেখে দে, তার বিনিময়ে তুই পয়সা নিয়ে যা। সময় মতো পয়সা ফেরত দিয়ে জমিটা সারিয়ে নিবি। জমি বন্ধক? জমি বন্ধক রাখবো? কিন্তু আহা, এত চিন্তা করছিস কেন? বললাম তো সময় মতো টাকা দিয়ে সারিয়ে নিস। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। এরপর করিম তার মাঠের জমিটুকু মোড়লের কাছে বন্ধক রেখে কিছু টাকা নেয় এবং সেই টাকা দিয়ে তার মেয়ের জন্য ওষুধ কিনে বাড়িতে যায়। বউ, বউ, এই নাও, এই নাও ঔষধ। মেয়েকে ঠিক সময় মতো ওষুধ খাইয়ে দিও কিন্তু। আর এই নাও কিছু টাকা, এটা রেখে দাও। ঠিক আছে, তবে তুমি কোথা থেকে এত টাকা পেলে বলো তো? আমি কোনো উপায় না পেয়ে মোড়লের কাছে মাঠের জমিটুকু বন্ধক রেখেছি। এসব কি বলছো কি গো? তাহলে তাহলে তুমি এরপর চাষ করবে কোথায় আর খাবোই বা কি আমরা? চিন্তা করো না বউ, আমি ঠিক সময় মতো জমিটা সারিয়ে নেব। এরপর কেটে যায় অনেকগুলো দিন। মোড়লের কাছে থেকে আনা সব টাকা মেয়ের ওষুধ কিনতে কিনতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। এমনকি করিম চাষিও তার জমিটুকু মোড়লের কাছ থেকে টাকার অভাবে ঠিকমতো ছাড়াতে পারে না। মোড়ল মশাই, দয়া করেন, দয়া করেন আমাকে, দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন। আমি আপনার সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেবো। না না বাবু, এই বলে বলে তুমি মোট 3 বার সময় নিয়েছো, তবে এইবার আমি আর ছাড়ছি না। আজ থেকে এই জমি আমার, তোমাকে যেন আমি আর এই জমির আশেপাশে না দেখি। এমনটা করবেন না, দয়া করে এমনটা করবেন না মোড়ল মশাই। এরপর মোড়ল মশাই অন্যায়ভাবে করিম চাষের জমি দখল করে নেয়। করিম কোনো দিশা না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে এবং তার বউকে সব কথা খুলে বলে। কি বলছো তুমি? এখন আমাদের কি হবে? জমি থেকে যাও বা 2 পয়সা রোজগার করতে, এখন তো সেটাও শেষ হয়ে গেল গো। জানতাম জানতাম আমি আগেই জানতাম যে ওই মোড়ল এ কাজ করবে। আমাদের দুঃখের সুযোগ নিয়ে জমিটাকে হাতিয়ে ছাড়বে, হাতিয়ে ছাড়বে। কান্না করো না বউ, ধর্মের কল বাতাসে নড়ে। বিধাতা যার যার পাপের শাস্তি তাকে ঠিকই একদিন দেবে। আর আমরা যদি সৎ হই তবে আমাদের এই দুঃখ কষ্ট একদিন ঠিকই দূর হয়ে যাবে। এভাবে মনের সান্ত্বনা নিয়ে করিম ও তার স্ত্রী দিন কাটাতে থাকে, কিন্তু মনের সান্ত্বনায় তো আর পেট ভরে না। এদিকে তাদের মেয়েটির ওষুধের অভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। দেখো দেখো, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলছে না। এভাবে করে মেয়েটা আমার চেয়ে মরতে বসেছে। তুমি বরং মেয়েটার কাছে একটু বসো, আর আমি দেখি কারোর বাড়িতে কোনো কাজ পাই কিনা। লোকের বাড়িতে বাসন মেজে হলেও যে আমার আবার মেয়েটার জন্য পয়সা আনতেই হবে। এ কথা বলে করিমের স্ত্রী সেখান থেকে চলে যায় এবং সে গ্রামের এক ধনী বাড়িতে গিয়ে কাজের সন্ধান করতে থাকে।
বৌদি, আমার মেয়েটার সে খুব শরীর খারাপ, ওষুধ না খাওয়াতে পারলে ওকে সে বাঁচাতে পারবো না। তাই আমার মেয়ের জন্য হলেও দয়া করে আমাকে একটা কাজ দিন, যাতে করে আমি আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারি। আরে ঠিক আছে, তুমি তাহলে আজ থেকে আমার বাড়িতে রোজ কাপড় কাচা, বাসন মাজা ও রান্না বান্নার কাজ শুরু করে দাও। তার বিনিময়ে আমি তোমাকে পয়সা দেব। ঠিক আছে। এরপর করিম চাষির স্ত্রী সেই মহিলাটির বাড়িতে সব কাজ করে দেয় এবং কাজ শেষ করে সন্ধে হয়ে যায়। এই নাও তোমার আজকের টাকা। সারাদিন এত খেটে খুঁটে কাজ করে দিলাম, আর আপনি মাত্র 20 টাকা দিচ্ছেন বৌদি। যা দিয়েছি এতে কাজ করলে করো, নয়তো কাল থেকে আর আসার দরকার নেই বাপু। না না বৌদি, আমার এখন এতেই চলবে, অন্তত মেয়ের ওষুধ তো খাওয়াতে পারবো। এরপর করিমের স্ত্রী সন্ধেবেলায় সেই 20 টাকা দিয়ে মেয়ের ওষুধ কিনে বাড়িতে ফিরছিল। হঠাৎ সে রাস্তায় একটা বিশাল কুমড়ো পড়ে থাকতে দেখে। ও মা, ওখানে আবার ওটা কি দেখা যায়? দেখে তো একটি কুমড়ো মনে হচ্ছে। বাড়িতেও রান্না করার মতো কিছু নেই, মেয়েটার ওষুধ কিনতেই তো সব কটা টাকা পড়ে গেল। যাই, এই কুমড়োটাকে আমি বাড়িতে নিয়ে যাই, মেয়েটাকে এভাবে কেটে অন্তত রান্না করে মুখে দেওয়া যাবে। এরপর করিম চাষি বউ কুমড়োটিকে বাড়িতে নিয়ে যায় এবং সে করিমকে সবকিছু খুলে বলে, এই নাও, এই ওষুধগুলো মেয়েকে খাইয়ে দাও, আর আমি এই কুমড়োটাকে নিয়ে কেটে কুটে রান্না করে আনছি। কুমড়োটা দেখে তো বেশ বড় পাকা মনে হচ্ছে। তুমি এই কুমড়োর বিচিগুলো ফেলে দিও না বউ। কুমড়োটার বিচিগুলো আমি আমাদের বাড়ির উঠানে লাগিয়ে দেবো, দেখি কিছু হয় কিনা। ঠিক আছে, তাই করো। এ কথা বলে করিমের বউ সেখান থেকে রান্নাঘরে চলে যায় কুমড়োটি রান্না করতে। পরদিন সকালে করিম তার বাড়ির উঠানে সেই কুমড়োর বীজগুলো লাগিয়ে দেয় এবং সে প্রতিদিন তার কুমড়ো গাছের যত্ন নিতে থাকে। এক সময় তার কুমড়ো গাছগুলো বেশ বড় হয়ে যায় এবং তাতে কুমড়ো ধরতেও শুরু করে। বলি শুনছো, দেখতে দেখতে কুমড়োগুলো তো বেশ বড় হয়ে উঠেছে, আর বাড়িতে আজ রান্না করার মতো কিছুই নেইও। তাই বলছি, ওখান থেকে একটা কুমড়ো ছিঁড়ে আনো, রান্না করে খেয়ে দেখি কেমন হয়েছে আমাদের লাগানো কুমড়োগুলো। ঠিক আছে বউ, এনে দিচ্ছি। এরপর করিম তার কুমড়ো গাছ থেকে একটি কুমড়ো ছিঁড়তে যায়। বউ বউ, কুমড়োটা তো মনে হচ্ছে বেশ ভারী, আমি একা তো তুলতেই পারছি না। কি বলছো গো? দাঁড়াও, দুজনে মিলে তুলতে পারি কিনা দেখি। এরপর করিম ও তার স্ত্রী মিলে অনেক কষ্টে কুমড়ো গাছ থেকে একটা কুমড়ো ছিঁড়ে আনে। এই কুমড়োটা এত ভারী কেন গো? এমন কুমড়ো তো আমি আগে কোথাও দেখিনি, আর গায়ের রংটা দেখো, একদম কাঁচা সোনার মতো। হ্যাঁ গো বউ, কুমড়োর ভেতর কি এমন আছে যে এত ভারী? যাও, একটা দা নিয়ে এসো তো, কুমড়োটা কেটে দেখতে হবে কি আছে এর ভেতর। এরপর করিমের স্ত্রী একটা দা দিয়ে কুমড়োটাকে কাটার পর তাদের চক্ষু তো চড়ক গাছ। কি গো, কুমড়োর ভেতর থেকে এত এত সোনা বের হচ্ছে কি করে? হ্যাঁ, তাই তো, এ তো মনে হচ্ছে কুমড়োর ভেতর সোনার খনি। বউ, নাকি কুমড়োগুলোতে কি এমন সোনা আছে নাকি? কেটে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি চলো। এরপর তারা যে কুমড়োটাই কাটে না কেন তা থেকে সোনা বের হতে থাকে। বউ, আমরা যে সোনার খনি পেয়ে গেছি, এবার আমাদের মেয়েকে আমরা ভালো চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবো, আমাদের আর টাকার অভাব হবে না গো। সবই বিধাতার ইচ্ছা গো। বিধাতা আমাদের কপাল খুলে দিয়েছে গো। বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?